সেই সেটে মমর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল এই অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন সবার সামনে। হ্যাঁ, আমরা যেটা দেখি যে সরার ফারুকিতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে। তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেই রকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে। আমাকে সে যথেষ্ট ছোট করে কথা বলেছে, যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে এবং সে মানুষের সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন, আমার আর অনন্য মামুনের কনভারসেশন মেসেঞ্জারে, সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে। সুনির্দিষ্ট অভিযোগ বলতে যেটা উনি আমাকে দিয়ে যার কথা বলছি উনি হচ্ছেন ডিরেক্টর অনন্য মামুন এবং আমি প্রথম ওনার সাথে কাজ করা শুরু করি কসাইতে। রেডিও নামে আরেকটি চলচ্চিত্রের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছিলেন, রেডিও চলচ্চিত্র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপরে আমাকে একদিন কল দিয়ে বললেন যে আপু কিছু, যেহেতু সেই সময় অলরেডি তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কের জায়গা থেকেই বলছে যে ক্যারেক্টারের প্রায়োরিটি আছে কিন্তু বেশি একটা উপস্থিতি নাই, আপনি কি করতে চান? তো দেখলাম যে প্রায়োরিটি আছে, আর তাকে আমি অলরেডি সেই সময় ভাই বলে ফেলেছি, সে আমাকে বোন বলে ফেলেছে। সেই আবেগ অনুভূতির কারণে বাঙালি আসলে অনেক বেশি আবেগ প্রবণ, যে কারণে ভুলের পরিমাণও আমাদের অনেক বেশি। কমার্শিয়াল জায়গাগুলো আমরা আসলে ওইভাবে চিন্তা করি না। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে হলো কি কাজ করা শুরু করলাম। সেই ব্লেমটাও এখন আমাকে দিচ্ছে ওনাদের ওই সেটে যারা কাজে ছিলেন। নাদের ভাই ছিলেন, রিয়াজ ভাই ছিলেন, মমো ছিলেন, জর্জ ভাই ছিলেন, এই সহ আরও অনেক কলাকুশলী ছিল। আমরা চরে যেয়ে কাজ করতাম, আবার চর থেকে যখন ফিরে আসতাম 1টা-1:30 বাজতো রাত, এবং সেটা খুবই একটা গভীর চর, নৌকা দিয়ে প্রায় 1.5 ঘন্টা জার্নি করতে হতো। খুবই মানে ভয়ানক একটা পরিস্থিতি ছিল রেডিও। সেই সেটে মমর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল এই অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন সবার সামনে। ওকে মানে এর থেকে আর অপদস্থ হওয়ার কোনো সুযোগ নেই। সেই কিন্তু মমর সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। সেদিন আমাকে টেক্সটে লিখেছে যে আপনার জন্য মমর সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, আমি এটা ভুল করেছি আপনাকে আমার মুভিতে নিয়ে। তো এই যে অপদস্থমূলক কথাগুলো, এগুলো তো আসলে আমার শোনার কথা না। সেটা গেল, সেই চলচ্চিত্রে আমাকে 1 টাকাও পারিশ্রমিক দেয়নি। চাইতে গেলে বলেছে আপু বাজেট নাই। ওদের সিস্টেমটাই হচ্ছে ওদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ওদের যে ম্যানেজার থাকে, তাদের সাথে টাকা পয়সার ব্যাপারে আলাপ করতে হয়। মামুন ভাই এগুলোর ভেতরে কখনোই আসে নাই এবং তার সাথে টাকা পয়সার ব্যাপারে আমি কখনো কথা বলিও নাই। আমি যখনই জিজ্ঞেস করতে গেছি যে রেডিওর জন্যে যে বাজেটটা ছিল আমাকে দিয়ে দেন, দরকার আছে, হাসি ঠাট্টায়ও বলেছি, সিরিয়াসলিও বলেছি, তারা সবসময় বলেছে যে আমাদের খুবই ক্রাইসিস আপু, নেক্সট যে কাজটা আসবে অবশ্যই পুষিয়ে দিব। ঠিক এই স্টাইলেই তাদের এই মানে সিস্টেমগুলো এরকম 1 টাকাও দেয় নাই। ফাইনালি যেটা দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে, ওনারা আমাকে বলেছে যে 20 দিনের জন্য যেতে হবে। অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয়দিন ওখানে থাকবো, কারণ আমার এখানে তো কাজ থাকে, আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী, আমি সেই জন্য জেনে নিয়েছি। হ্যাঁ, কখনোই তারা বলেনি যে 5 দিনের কাজ, আমাকে 20 দিনের কথা বলেই নিয়েছে। 19 দিনে আমাদের কাজ শেষ হয়েছে। 19 দিনের ভেতরে 3 দিন আমি শুটিং করিনি, বাকি 16 দিন আমি শুটিং করেছি। তো ওই 3 দিন যে আমি শুটিং করব না, সেই পেমেন্টটা কি ডিরেক্টররা দেয় না? আমি কি ওই 3টা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি? দিতে তো পারেনি। নিয়ম অনুযায়ী তো ডিরেক্টররা দেয়, কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায়, কনসিডার করিও। ওখানে যাওয়ার পরে মানে কি বলবো, শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে, যখনই একটা শট শুরু হয়েছে,
ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি। হ্যাঁ, প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পারছি না, বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না, আমার ভুল হচ্ছে। প্রথম দিন আমি এইটা ভেবেছি। দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার, মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে। তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না। অন্য বিদেশি একটা টিম, কলকাতার একটা টিম, বম্বের একটা টিম, প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে। পারছো না, এই হচ্ছে না, এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমরা যেটা দেখি যে সরার ফারুকিতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে, তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে, আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে। এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি। তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন, তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে, যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তখন আমি তাকে কোনো কিছুই বলিনি, যেহেতু উনি কাজের মধ্যে আছে। বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেই রকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে। তো আমি চুপ করে থেকেছি, ওখানে কিছু বলিনি, কারণ ভিন দেশে কাজ করতে গেছি, যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানের আর্টিস্টগুলো এরকম, যে কারণে খুবই চুপ করে থেকেছি, বলিনি কিছু, ওনাকেও কিছু বলিনি। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, চলে এসেছি কাজ করে, টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা, তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি, আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা দাও, পেমেন্ট দাও। রাব্বানি ভাইকে বলেছি, সাগর ভাইকে বলেছি, সেই চেহারা তাদের, সেই একই দরিদ্র চেহারা, তাদের কাছে টাকা নাই। হ্যাঁ, প্যান ইন্ডিয়ান মুভি, কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি, আমরা নিজেরা যে ওখানে শুনেছি, কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা, আমি বলছি কিছু তো দাও। এই সব কিছু মিলিয়ে তারা 16,000 টাকা আমাকে দিয়েছিল। ডাবিংয়ে যে আমাকে সময় দিয়েছিল 4টায়, আমাদের এফডিসিতে ডাবিং হয়েছে দরদের আগের দিন, আমি ডাবিংয়ের জন্য ডেট দিয়েছি। বাই দিস টাইম অপারেশন জ্যাকপটেরও হচ্ছিল, ডাবিং হচ্ছিল, মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে, তারপরে হচ্ছে দরদের ডাবিং শুরু হবে। আমি 4টায় সময় দিয়েছে, 4টা বাজতে 10 মিনিট আগে ওখানে বসে রয়েছি। অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি, ওরা আমাকেও কিন্তু ওদের ওখানে শিডিউল নিতে চেয়েছিল। তা আমি বলেছি যে 2টা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হয় না, একই একটা ইয়েতে থাকতে হয়তো অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওইটা পারবো না হয়তো। এখন আমি ওখানে যে বসে আছি, না অ্যাসিস্ট্যান্ট এসছে, না ডিরেক্টর এসছে, না কেউ এসছে, আমি ওখানে বসে আছি। প্রায় 20-25 মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি যখন বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদেরটা। আমিও চিন্তা করলাম আসলেই তো বসে দিয়ে ফেলি। 1.5 ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম, ডাবিং শেষ করেও বসে আছি। 2 ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে, 2 ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন আর্টিস্ট নিয়ে, ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো। ঠিক আছে, তো এই বিষয়গুলো টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না। যদি তাই হতো তাহলে ওই কি বলে যেন, কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না, রেডিওর টাকা না দিয়ে আমাকে দরদে নিয়ে যেতে পারতো না। টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না। আমাকে সে যথেষ্ট ছোট করে কথা বলেছে, যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে, এবং সে মানুষের সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন, আমার আর অনন্য মামুনের কনভারসেশন মেসেঞ্জারে, সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে। এটা মানে কি বলবো, এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে। এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে, এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে।
সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে, সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে, তার অ্যাসিস্ট্যান্টকে বলবে যে মামুন ভাই জানে এখনও বাজেট হলে আপনাকে জানাবো, মামুন ভাইকে বলবে যে রাব্বানি তুমি এখনও টাকা দেওনি। এই ড্রামা তাকে বন্ধ করতে হবে, সবার পাওনা টাকা দিতে হবে, আমার টাকাও দিতে হবে, যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে। এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া, ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করেছে মেসেঞ্জারে, এই জন্য তাকে সরি বলতে হবে।